এবার গরমে সহনীয় থাকবে লোডশেডিং, জানান জ্বালানি উপদেষ্টা। জুনের মধ্যেই গ্যাসের 50% সিস্টেম লস বন্ধের আশ্বাস। আইএমএফ বিশ্ব ব্যাংক বৈঠকে ঋণের কিস্তির সমাধান হয়নি, সব শর্ত মানা সম্ভব নয় বলছেন অর্থ উপদেষ্টা ও গভর্নর। এবার দেশীয় বিনিয়োগকারীরা সুবিধা পেলে বিদেশিরাও আগ্রহী হবে, মন্তব্য অর্থনীতিবিদদের। শিল্প কারখানায় গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। জ্বালানি খাতের অব্যবস্থাপনার কারণে এখনও দুরবস্থায় দেশের অর্থনৈতিক খাত। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন দেশে এখনও প্রায় 8% গ্যাসের সিস্টেম লস হচ্ছে। সংকট উত্তরণে 2004 সালের জ্বালানি নীতির সংস্কার প্রয়োজন বলেও মত তাদের। জ্বালানি উপদেষ্টার আশ্বাস, জুনের মধ্যেই গ্যাসের 50% সিস্টেম লস বন্ধ হবে। জানান এবার গরমে সহনীয় পর্যায়ে থাকবে লোডশেডিং। জ্বালানি সংকটে এমনিতেই দীর্ঘদিন ঠুকছে দেশের শিল্প কারখানা। এর মধ্যেই রাজধানী সহ আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুরের শিল্প কারখানাগুলোতে ভয়াবহ গ্যাস সংকট। আছে লোডশেডিংও। ফলাফল ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। গবেষণা বলছে 2031 সালের মধ্যে শেষ হবে দেশের গ্যাসের রিজার্ভ। 2004 সালের জ্বালানি নীতির কার্যকারিতাও নেই সেভাবে, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিল্পের উপর। রাজধানীর বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত আলোচনায় উঠে আসে এসব তথ্য। এই গ্যাস পাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বে, এইসব ডেটা থাকা সত্ত্বে হাউ কুড দ্য লাস্ট গভর্নমেন্ট মুভ অ্যাওয়ে ফ্রম এক্সপ্লোরেশন, এটা আমি জানি না। তারা সেখানে পিডিবিকে বাধ্য করেছে রেজলিউশন নিতে, যে সেই রেজলিউশনে বলা আছে যে তারা যে বিদ্যুৎ উৎপাদন করছে না, বিদ্যুৎ উৎপাদনের যে রেকর্ড রাখা হয় সেই রেকর্ডটা তাদেরকে রাখতে নিষেধ করা হয়েছে এবং তাদেরকে মোকাবেলা করে সেই রেকর্ড রাখার সক্ষমতা পিডিবির ছিল না। এখনো আছে কিনা সেটা আমি জানি না। একটি নতুন জ্বালানি নীতি আমাদেরকে দিয়ে যান, যেটাতে এনার্জি ট্রানজিশন বা জ্বালানি রূপান্তরের বিষয়টি সুনির্দিষ্টভাবে থাকবে। সেমিনারে উপস্থিত জ্বালানি উপদেষ্টা আশ্বাস দেন, আসছে জুনের মধ্যেই গ্যাসের সিস্টেম লস 50% কমানো হবে। চলতি গরমে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে বলেও জানান তিনি। এই লোডশেডিংটাকে সীমিত রাখতে চেষ্টা করব। আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আর একটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। অন্তর্বর্তী সরকার জ্বালানির বকেয়া পরিশোধে অগ্রাধিকার দিচ্ছে বলে জানান উপদেষ্টা। এরই মধ্যে বিগত সরকারে রেখে যাওয়া 3.2 বিলিয়ন বকেয়া 600 মিলিয়নে নামিয়ে আনা হয়েছে। অন্তর্বর্তী কালীন সরকার যখন শুরু করে তখন $3.2 বিলিয়ন ছিল। তো এখন আমরা উই হ্যাভ গট ইট ডাউন টু 600 বিদ্যুৎ জ্বালানি মিলে। এখন থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এলএনজি আমদানি করা হবে। আর সাগরে তেল গ্যাস অনুসন্ধানের বিটে কেউ অংশ নেয়নি বলেও জানান জ্বালানি উপদেষ্টা। জ্বালানি তেলের রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আইএমএফ বিশ্ব ব্যাংক বসন্তকালীন বৈঠকে শেষ পর্যন্ত ঋণের কিস্তি নিয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারল না বাংলাদেশ। তবে নীতি নির্ধারণী এই আলোচনা চলমান থাকবে। নিউজ 24-কে এসব কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টা। তারা জানান এই মুহূর্তে আইএমএফের শর্ত মানা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বাবু কামরুজ্জামান। আর্থিক খাতের মোড়ল দুই প্রতিষ্ঠান বিশ্বব্যাংক ও আইএমএফ আয়োজিত বসন্তকালীন বৈঠকের পঞ্চম দিন। এদিন ইউরোপ ও আফ্রিকার ইকোনমিক আউটলুক প্রতিবেদন সহ বেশ কিছু উল্লেখযোগ্য সেশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে আইএমএফ এর ঋণ চুক্তির বিষয়েও হয় চূড়ান্ত দিন দরবার। তবে আইএমএফ এর সাথে $4.7 বিলিয়ন যে ঋণ চুক্তি, তার বাকি 2 কিস্তির অর্থপ্রাপ্তি নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এই সম্মেলনে। নিউজ 24-এর সাথে একান্ত আলাপে গভর্নর ও অর্থ উপদেষ্টা জানান, ঋণ নিয়ে প্রায় সব বিষয়ে একমত বাংলাদেশ। তবে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার বিষয়ে যে শর্তারোপ, তাতে নিজেদের অবস্থানে অনড় ঢাকা। শর্তটা দিয়েছে সেটা এই যে আমাদের ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটি সম্পর্কে, কিন্তু অলরেডি আইএমএফ এর অর্থ ছাড়া
এখন সামষ্টিক স্টেবিলিটি অনেক ভালো। তাদের সাথে ঐক্যমত না হলে যে আমাদের খুব একটা অসুবিধা হবে তাও না, আমরা কিন্তু কোনো ভঙ্গুর অবস্থায় এটা যদি না হয় বাংলাদেশের অর্থনীতি যেভাবে চলছে সেভাবেই চলছে। আর্থিক ব্যবস্থা ও কর ব্যবস্থাপনার সংস্কার বিষয়ে আইএমএফের সাথে সম্পর্ক চলমান থাকবে। তবে আর্থিক খাতকে শক্তিশালী করতে বাজেট সহায়তা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে চায় সরকার। আমাদের কাছে যে শর্তগুলো গ্রহণযোগ্য হবে সেই শর্তের ভিত্তিতে আমাদের নেওয়ার কোনো কম্পালশন নিতেই হবে। আমরা তো শ্রীলঙ্কা হইনি, আমরা তো পাকিস্তানও হইনি, আমাদেরকে নিতেই হবে এবং কোনো অবস্থায় আমরা এই দিকটা কিন্তু আমরা বেশি করে ডিপেন্ডেন্ট বা পরনির্ভরশীলতা ছেড়ে আমরা যেন নিজেরাই সেটা উঠতে পারি সেটা হচ্ছে। এবারের বৈঠকে বিশ্বব্যাংকের সাথে মোট $9.5 কোটি ঋণ চুক্তি করেছে বাংলাদেশ। আইএমএফ ঋণের বিষয়ে যে শর্ত জুড়ে দিয়েছে তাতে নিজেদের অবস্থানে অনড় থাকবে বাংলাদেশ, তবে আলোচনা চলমান থাকবে। তাই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আইএমএফ এর পরবর্তী নীতি নির্ধারণী বৈঠক ও সিদ্ধান্তের উপর। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বিনিয়োগ চমক নয়, উদ্যোক্তা বান্ধব হতে হবে বাংলাদেশকে। দেশীয় উদ্যোক্তারা পরিবেশ পেলেই বাড়বে বিদেশি বিনিয়োগও, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সিপিডির ফেলো মুস্তাফিজুর রহমান। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হুটহাট করে শিল্প কারখানায় গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করেন তিনি। বদলে যাওয়া বাংলাদেশকে তুলে ধরতে সম্প্রতি ঢাকায় হয়ে গেল 4 দিনের বিনিয়োগ সম্মেলন। সেখানে উদ্যোক্তারা অভিযোগ করেন বিনিয়োগ সনদপত্র পেতে ভোগান্তি, আমদানি রপ্তানি প্রক্রিয়ায় অসহযোগিতা, আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে দেশি বিদেশি বিনিয়োগ। অথচ বিনিয়োগ সম্মেলন চলাকালে দেশে শিল্প কারখানায় গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এতে খরচ বেড়ে যাওয়ার শঙ্কায় উৎপাদন কমাতে শুরু করে কারখানাগুলো। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসে নানা শঙ্কার কথা জানান অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান। বলেন, এভাবে চললে মুখ ফিরিয়ে নেবে বিনিয়োগকারীরা। একজন বিনিয়োগকারী সে কিন্তু দেখে তার সামষ্টিক ব্যয় কত। আমি যদি এটা নিশ্চিত করতে পারি যে গ্যাসের দামে আমার 2 টাকা বাড়লো, কিন্তু আমি পোর্টে যে আমার যে দীর্ঘসূত্রিতা লাগে সেখানে আমি খরচ কমাচ্ছি, করাপশন যেটা নাকি তার বিভিন্ন দুর্নীতিতে তার খরচ করতে হতো সেটা আমি কমাতে পেরেছি, তাহলে একটা বিষয় দিয়ে বিনিয়োগ নির্ধারিত হবে না। সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান আরো বলেন, দেশীয় বিনিয়োগকারীরা ব্যবসার পরিবেশ পেলে বাড়বে বিদেশি বিনিয়োগও। স্থানীয় বিনিয়োগকারীদের জন্য একটা অনিশ্চিত পরিবেশ, এই যে এখন যে অনেকে বিনিয়োগ করছেন না, আমাদের স্থানীয় বলছি, বৈদেশিক না, সেটার পেছনে আমার মনে হয় যে একটা বড় কারণ হলো যে তারা অপেক্ষা করছেন যে কিভাবে তারা এটা রাজনৈতিক পরিমণ্ডলটা কিভাবে ইভলভ করে। এছাড়া ছায়া সংসদে বিদেশি বিনিয়োগ টানতে পুঁজি ও মুনাফা তুলতে পারার সংখ্যা কাটানো সহ সংশ্লিষ্টদের 10 দফা সুপারিশ করে সংগঠনটি। সেই বিনিয়োগ সম্মেলনের মধ্যে সরকার কিন্তু নানা রকম। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। আমরা কেন এলএনজি বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হলে প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ও সকলকে একযোগে কাজ করতে হবে। শনিবার দুপুরে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনে ডিসএবিলিটি রাইটস ওয়াচের পক্ষ থেকে প্রতিবন্ধীদের অধিকারগুলোর কার্যকর বাস্তবায়নের দাবি জানানো হয়। বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ সব খাতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। একই সাথে সরকারি চাকরিতে 5% কোটা বাস্তবায়ন, প্রতিবন্ধী ফাউন্ডেশন আইন 2008 সংশোধন এবং বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আলাদা বরাদ্দের দাবি জানানো হয়। প্রতিবন্ধী মানুষের অধিকারকে এদেশের সকল মানুষের অধিকারের আন্দোলনে রূপান্তর করতে হবে। নতুন বাংলাদেশের যে স্বপ্ন, বৈষম্যবিরোধী আন্দোলনের উপর ভিত্তি করে রচিত যে স্বপ্ন, সেই প্রেক্ষিতে আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই দাবিনামায় প্রস্তাবনাগুলো যেটা আপনাদের সামনে পড়া হলো, সেটি প্রধান উপদেষ্টা এবং ষষ্ঠ উপদেষ্টার নিকট আমাদের ডিসএবিলিটি রাইটস ফোরামের পক্ষ থেকে, ওয়াচের পক্ষ থেকে, ডিসএবিলিটি রাইটস ওয়াচের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মহলে গ্রহণ করা হবে, উপস্থাপন করা। গাড়ি আমদানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে মধ্যবিত্তের নাগালে আনতে রাজস্ব বান্ধব শুল্ক বাণিজ্য নীতিমালার দাবি জানিয়েছে বারভিডার প্রেসিডেন্ট আব্দুল হক। শুল্ক কমলে বাজারে সম্প্রসারণের সাথে সাথে রাজস্ব আয় বাড়বে বলেও মনে করে বারভিডা।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় বিআরটি এর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, রিকন্ডিশন গাড়ি আমদানির পর অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি নিচ্ছে বিআরটিএ, যার বর্তমান মূল্য 1 থেকে 1.5 লাখ টাকা। পরিবেশ দূষণ কমাতে জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানান তারা। 1 লক্ষ গাড়ি তারা বাজার, সেখানে 40% তৈরি করে, রপ্তানিও করে, কিন্তু 60% আমদানি করে। সেখানে শুল্ক করার তারতম্য তারা রেখেছে 49%। তো আমরাও বাংলাদেশে মনে করি যে আমাদের যে বিশাল উঠতি মধ্যবিত্ত, আমরা যে সরকার মধ্যম আয় দেশ বলছে, মধ্যম আয় দেশ হলে কিন্তু আমাদের আগামী 10 বছরে লক্ষ গাড়ির বাজার হতে হবে এবং হওয়া সম্ভব। প্রতি বছর 10% করে বাড়লেই কিন্তু এটা সম্ভব এবং সেই জন্য পলিসি সাপোর্ট দরকার। ভরা মৌসুমে ভোক্তা পর্যায়ে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। পাইকার ও আড়তদাররা বলছেন, অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করায় চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। দাম পেতে কৃষক পর্যায়ে পেঁয়াজ মজুদের পরামর্শ কৃষি বিভাগের। মিঠুন গোস্বামীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে উৎপাদিত মোট পেঁয়াজের 14% উৎপাদন হয় রাজবাড়ী জেলায়। ভরা মৌসুমেও রাজবাড়ীর পাইকারি বাজারগুলোতে পেঁয়াজের সরবরাহ কমেছে। কৃষক বলছেন, ধার দেনা পরিশোধ করতে পেঁয়াজ বিক্রি করছেন তারা। সেই সুযোগকে কাজে লাগিয়ে পেঁয়াজ কিনে সংরক্ষণ করছেন অসাধু মৌসুমী ব্যবসায়ীরা। এতে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন মজুতদাররা। দোকানে অনেক টাকা ঋণ, কাছে ওষুধ নিয়েছি, কীটনাশক ওষুধ, সার ওষুধ, এগুলি পানির সেচের টাকা, এগুলি দেওয়া লাগতেছে। এই জন্য পিস বিক্রি করা লাগতেছে, নয়তো পিস বিক্রি করতাম না। কি করলে এরা আলখাতা করে, এই আলখাতা করলে তাদেরকে আমরা এই বেচা কিনা করে তখন আমরা তাদের দেই। এই কারণে আমাদের পেঁয়াজগুলো বেচা লাগে। পেঁয়াজ 2000 থেকে 2500 টাকা বেচলে আপাতত কৃষক বাঁচার মতো পরিবেশ হয়। পাইকার ও আড়তদারদের দাবি, এ সকল ব্যবসায়ীরা পেঁয়াজ কেনা বাদ দিলে দাম কমে যাবে। বা কিছু স্টক হচ্ছে, মানে কিছু লোক কিনে বাদাই করতেছে, হ্যাঁ, এবং ব্যাপারীদের চাহিদা খুব বেশি না, স্টকই বেশি। ন্যায্য মূল্য পেতে কৃষককে পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ধার দেনা করে এই পেঁয়াজ উৎপাদন করে, সেক্ষেত্রে তারা কিন্তু এই সময়, এই ভরা মৌসুমে কিন্তু পেঁয়াজ বিক্রি করে দেয়। তো কৃষকদের পরামর্শ বা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা সবসময় পরামর্শ দিই যে এই পেঁয়াজটা যেন তারা সংরক্ষণ করে রাখে। অনাবৃষ্টির কারণে চলতি মৌসুমে পেঁয়াজের ফলন বিপর্যয়ের ক্ষতি পোষাতে পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধির দাবি কৃষকের। তানভীর শান্ত, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উৎপাদন খরচ কম হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে নওগাঁর কৃষকের। ফলে প্রতি বছরই বাড়ছে ভুট্টার আবাদ। এবারও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। 250 কোটি টাকার বেশি ভুট্টা বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা। কৃষকের আগ্রহ বাড়াতে সরকারি প্রণোদনার পাশাপাশি পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁর মাঠে মাঠে শোভা পাচ্ছে ভুট্টা। কিছুদিনের মধ্যে পরিপুষ্ট দানায় পরিণত হবে, তাই ভালো ফলন পেতে পরিচর্যায় ব্যস্ত কৃষক। কম খরচ ও পরিশ্রমে ফলন বেশি পাওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে নওগাঁর কৃষকের। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের পাশাপাশি রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার চাষ হয়েছে। উন্নত জাতের সানশাইন, সুপার শাইন, তাজমেরি ও মিরাক্কেল জাতের ভুট্টার আবাদ হয়েছে। কাঙ্ক্ষিত ফলনের আশা করছেন কৃষক। খুবই লাভজনক ফলন আসবে, পোকামাকড় নাই, হ্যাঁ, আকারের দুর্গত নাই, গাছ গছলা ভুট্টার খুব ভালো এবং ভুট্টার কাণ্ডা আছে, কাইনো খুব সৌন্দর্য। হ্যাঁ, এবছর 40, 45, 50 মণ পর্যন্ত ভুট্টা হতে পারে। এবছর রোগবালাই কম হওয়ায় কীটনাশক খরচও কমেছে। 1 বিঘা জমিতে খরচ হচ্ছে 15,000 টাকা, আর 45 থেকে 50,000 টাকায় বিক্রির আশা কৃষকের। ভুট্টাতে ধানের চেয়ে অনেক লাভবান, এই কারণে মানুষ ভুট্টার উপরে অনেক আগ্রহী। আমি বিগত 7-8 বছর থেকে ভুট্টা করি। 3-4 বিঘা মাটি ভুট্টা লাগাই, এবছর 1.5 থেকে 15 বিঘা মাটি ভুট্টা লাগাইছি। উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল ভুট্টা চাষের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। নওগাঁ জেলায় এবছর 7,750 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। রবি মৌসুমে এবার অনুকূল আবহাওয়া বিরাজমান থাকায় আমাদের প্রতিটা রবি ফসলের পাশাপাশি ভুট্টারও বেশ ভালো ফলন আমরা প্রত্যাশা করছি। জেলায় 7,800 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে, যা থেকে প্রায় 258 কোটি টাকা বিক্রির আশা সংশ্লিষ্টদের। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট,
নিউজ 24। দর্শক, আর এই ছিল বিজনেস টাইমে। ধন্যবাদ সবাইকে।